তোমাদের যখন হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া, তোমাদের যখন এসএসএফ পরিবেষ্টিত ছিল তোমরা, তোমাদের কথায় যখন পুলিশের বুলেট ঝাঁঝরা করে দিত আমাদের বুক, তখনও আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ করেছি। এখন তো তোমরা দিল্লিতে বসে আছো। এখন তো তোমাদের বাহাদুরি যারা ওই টকশোতে দাঁড়িয়ে বলে, জিজ্ঞেস করি আপনি আওয়ামী লীগ করেন না? ভাই আমি আওয়ামী লীগ করি না। কত বড় বেঈমান এরা, আওয়ামী লীগ করে এটা বলারও সাহস নাই। এরা যখন বলে না ভাই আমি আওয়ামী লীগ করি না, দেখেন আমি আওয়ামী লীগ আমলেও বিরোধিতা করেছি। কত বড় কাপুরুষ, সাহস নাই এটা বলার যে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি। আবু সাঈদের সেই প্রত্যাশা, আবু সাঈদের সেই স্বপ্ন, সেই হাত মেলে দেয়া ঝাঁঝরা হওয়া বুক, ওটাই আমাদের প্রত্যাশার জায়গা, ওটাই আমাদের আগামী দিনের জুলাইকে নিয়ে স্বপ্ন, ওটাই আমাদের গতি এবং গত্যন্তরের লক্ষ্য। আমি আওয়ামী লীগের এই আস্ফালনকে কিছুই মনে করি না, এটা খুবই স্বাভাবিক। রাজ্যময় যার বিস্তৃতি ছিল সে এত কিছু হারাই ফেলছে, তার মধ্যে একটু বেদনা হবে না? তার মধ্যে কষ্ট হবে না? ডেইলি গণভবনের 10 লক্ষ টাকার খাবার, আহা, এগুলো নিয়ে একটা আফসোস থাকবে না? থাকবেই তো। এই জন্য তারা সিডিআই বলবে, তারা ফিরে আসবে বলবে, টুক করে ঢুকে পড়বে বলবে, স্পেশাল প্লেন রেডি করতেছে বলবে, খুবই স্বাভাবিক। আমি তো বলি ভাইয়েরা আমার, তোমাদের যখন হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া, তোমাদের যখন এসএসএফ পরিবেষ্টিত ছিল তোমরা, তোমাদের কথায় যখন পুলিশের বুলেট ঝাঁঝরা করে দিত আমাদের বুক, তখনও আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ করেছি। এখন তো তোমরা দিল্লিতে বসে আছো। এখন তো তোমাদের বাহাদুরি যারা ওই টকশোতে দাঁড়িয়ে বলে, জিজ্ঞেস করি আপনি আওয়ামী লীগ করেন না? ভাই আমি আওয়ামী লীগ করি না। কত বড় বেঈমান এরা, আওয়ামী লীগ করে এটা বলারও সাহস নাই। এরা যখন বলে না ভাই আমি আওয়ামী লীগ করি না, দেখেন আমি আওয়ামী লীগ আমলেও বিরোধিতা করেছি। কত বড় কাপুরুষ, সাহস নাই এটা বলার যে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি। আমি একটা উদাহরণ দিই, অনেকে কষ্ট পান। 1971 সালের মুক্তিযুদ্ধে দেখবেন যারা আমাদের এই লুণ্ঠন করেছিল, জ্বালাও পোড়াও করেছিল, গণহত্যা করেছিল, আত্মসমর্পণের পর 16ই ডিসেম্বর এরা কিন্তু সবাই চলে গেছে। এই দেশে যারা, তাদের সমর্থক কিছু রয়ে গেছে। ফলে এখন কিন্তু আমাদের দেশের লোকেরা ওই পাকিস্তানিদেরকে বেশি আঘাত দেয় না, আঘাত দেয় এখানে যারা 2-4টা সমর্থক রয়ে গেছে তাদেরকে, দেয় না? আওয়ামী লীগের যারা শেখ হাসিনার সাথে যায় নাই, চলে যায় নাই, পালায় যায় নাই, এরা তো মুনাফেক আওয়ামী লীগ, দুর্বল মনের আওয়ামী লীগ, শেখ হাসিনারে মানে না। আমাকে একজন বলছিল ভাই আপনি কি যদি আওয়ামী লীগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় আপনি কি করবেন? আমি বললাম এদের সবার সদস্যপদ বাতিল করে দেব, কারণ এরা একটাও তো হাসিনারে অনুসরণ করে নাই, ওবায়দুল কাদেরের অনুসরণ করে নাই, হাসান মাহমুদকে অনুসরণ করে নাই। বলেন তো, এরা যারা নেতৃত্বের আনুগত্য করে না এদের কি সদস্যপদ থাকা উচিত? একটারও তো উচিত না। এরা এমন এক দুর্ভাগা, এরা যদি খাঁটি আওয়ামী লীগ হয়, যে যারা বলে যে আমরা এত কঠিন অবস্থায় দেশে আছি, তাহলে তোমরা খাঁটি আওয়ামী লীগ, যেগুলো পালাই গেছে ওগুলো কি আওয়ামী লীগ? 2 নম্বর আওয়ামী লীগ। তো তোমরা এদেরকে বহিষ্কার করে দাও, তাও তো করো না। কি দুর্ভাগ্য তাদের। প্রিয় ভাই ও বোনেরা, তাই আমি বলবো যে আওয়ামী লীগ নিয়ে খুব বেশি টেনশন করা উচিত না। আওয়ামী লীগের বিরুদ্ধে যুক্তি এবং শক্তির লড়াইটা করা উচিত যথার্থভাবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা পাল্টা সিডিআই করার দরকার নাই, পাল্টা গালাগাল করার দরকার নাই, আপনারা পাল্টা প্রশ্ন তোলেন। এখানে এই যে প্রফেসর সাহেব বলেছিল, শিব্বির, ডক্টর শিব্বিরও বলেছে, পাল্টা যুক্তিগুলো, প্রশ্নগুলো তুলে ধরেন। আমি সেই সমস্ত লোকদেরকে বলতে চাই, প্রশ্ন তুলতে চাই যে জুলাইকে যারা সমালোচনা করছেন তারা কারা? একটা অংশ হচ্ছে যে জুলাই যাকে শেষ করে দিয়েছে, জুলাই যাকে এতিম করে দিয়েছে,
মানে জুলাইয়ের ফলে যে ক্ষমতা, তার ওই যে বলে যে আগেই ভালো ছিল, আসলে তো সে আগেই ভালো ছিল। আগে সে ডেলি 10 লাখ টাকা খাইতো, আগে সে প্রেস ক্লাব তার দখলে ছিল, ঠিক আছে, আগে স্যার ডাকসু চাকসু ওই সব বিশ্ববিদ্যালয়ের হল তার সব কিছু তার দখলে ছিল, তো সে আগে ভালো ছিল না? ভালো ছিল। তো আমরা একটা কাজ করতে পারি, আগে ভালো ছিল এখন যারা খারাপ আছে এদের একটা তালিকা করতে পারি, ঠিক আছে না? কি তরুণরা আপনারা পারবেন না? আগে যাহারা ভালো ছিল এখন যাহারা খুবই খারাপ, সেই তালিকায় কিন্তু আবার এই আনিস আলমগীররা পড়বে না, কারণ এরা আগেও খারাপ ছিল এখন বরং ভালো আছে। দেখবেন এরা ফেসবুকে খাবারের ছবি পোস্ট করে, দেখবেন আপনার ওই যে জিমের ছবি পোস্ট করে। বলেন তো ভাই, খাবারের ছবি জিমের ছবি যে পোস্ট করে কি ভালো আছে না খারাপ আছে? এই সমস্ত ছবি পোস্ট করে কারা? বান্ধবীর সাথে টিয়ের আড্ডা, কফির আড্ডা ছবি পোস্ট করে কারা? যারা ভালো আছে তারাই তো। আমরা তো আড্ডা দেওয়ারই সময় পাই না, বা ওই ছবি পাবো কোথায়? তো আমার বক্তব্য হচ্ছে জুলাই উত্তর রাজনীতির 3টা ফেনোমেনন আছে। একটা হচ্ছে জুলাই শক্তির মধ্যে অনৈক্য, বিজয়ীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, আর পরাজিতদের ফিরে আসার আস্ফালন। এই 3টি মেজর ফেনোমেনন আছে। তো জুলাই শক্তির অনৈক্য দূর করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। এই যে আমাদের কি বেঙ্গল সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ, এই ধরনের সংগঠন আপনারা যারা করছেন তাদের কাজ হবে জুলাই ঐক্য। যেমন আমাদের মধ্যে তো যে আমরা 3টা দল করি, কিন্তু আমাদেরকে এখানে এনেছেন আমরা একই সুরে একইভাবে জুলাইকে ধারণ করি। আমাদের একটা অনুষ্ঠান আমি সব জুলাইয়ের মেজর অংশীদারকে দাওয়াত দিয়েছি। একজন আমাকে বললেন, ভাই সরকারি দলের লোক দাওয়াত দিলেন কেন? বললেন তারাও তো জুলাইয়ের অংশীদার ছিল। জুলাইয়ের প্রশ্নে সে আমার ভাই, জুলাইয়ের প্রশ্নে সে আমার সহযাত্রী, কিন্তু জুলাইয়ের স্বপ্ন তৈরিতে হয়তো সে আমার প্রতিদ্বন্দ্বী, হয়তো জুলাই পরবর্তী সময়ে সে আমার স্বপ্নের প্রতিবন্ধক। সেই লড়াই আমার হবে, কিন্তু জুলাইয়ের ঐক্য আমরা ধারণ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে জুলাই উত্তর রাজনীতির গত্যন্তর হিসাবে আমার প্রথম প্রস্তাব হচ্ছে জুলাইয়ের শক্তির ঐক্য ধরে রাখার জন্য আপনারা সবাই কাজ করবেন। এবং এই জায়গায় 2টো ভাগে বিভক্ত এই রাষ্ট্রকে, এই জাতিকে। জুলাইয়ের পক্ষে সে বাম হোক, ডান হোক, ইসলামপন্থী হোক, সে নাস্তিক হোক, আস্তিক হোক, সে হাফ প্যান্ট পরা হোক, সে হিজাব পরা হোক, সে ঘুঙুর পরা হোক, সে সিঁদুর পরা হোক, সে আমার ভাই এবং বোন। সেই দিনের স্মৃতির ঐক্য, সেই লড়াইয়ের ঐক্য আমরা ধরে রাখব। 2 নম্বর হচ্ছে বিজয়ীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কতটুক যাবে? আমি বহুবার বলেছি, 3টা কথা বলি। বিএনপি জামাতকে গালি দেয় যে জামাত হলো রাজাকার আলবদর, জামাত বিএনপিকে গালি দেয় এরা হলো চাঁদাবাজ সন্ত্রাসী। আর তাদের মধ্যে 2 পক্ষ মিলে আকারে ইঙ্গিতে এনসিপিকে গালি দেয় বা আমাদের জুলাই পক্ষের লোকদেরকে গালি দেয়, আমরা নাকি কি জুলাই ব্যবসায়ী, এরকম বলে না? বলে তো। আমাকে বহুবার সিনিয়র নেতারা জিজ্ঞেস করেছেন, সিনিয়র বলতে তো আবার একটা সমস্যা, আমাকে বহুবার জিজ্ঞেস করে, বলতে এই ছেলেগুলো এত উদ্ধত্তপূর্ণ কেন? এই যে দেখেন তুষারের মুখে আটকায় না, আমার তো আটকায়, আমি তো বলতে দ্বিধা সংকোচ করি, ঠিক আছে? আমি ওনাদেরকে বলেছি, ভাই এই ছেলে মেয়েরা অধ্যত্বপূর্ণ বলেই তো হাসিনাকে হারাইতে পারছে। দিস ইজ দ্য ফেনোমেনন। আমি একজন দার্শনিকের কথা বলেছি, তার নাম বলবো না। তিনি একদিন আমাকে বলেছিলেন যে তোমরা হাসিনারে হারাইতে পারবা না। কেন? উনি বললেন ফ্যাসিবাদকে হারাইতে হইলে একটা নিউ জেনারেশন লাগে, তোমরা সব ওল্ড জেনারেশন। হাসিনা তোমাদেরকে বুঝে ফেলছে, কোন দিকে টিপ দিলে, ওই যে বরিশাল না কোথায় দেখলাম না, কোন দিকে টিপ দিলে চাঁদা বাইর হয়। হ্যাঁ সরি, বলছে যে হাসিনা তোমাদের ডিএনএ আরএনএ সব দেখে ফেলছে, তোমরা হাসিনা সরাইতে পারবা না। প্রত্যেক ফ্যাসিবাদকে সরায় একটা নতুন প্রজন্ম, তার চলমান প্রজন্ম তাকে হারাইতে পারে না। আমি ওনার কথাকে এত গুরুত্ব দিই না, ওনার কথাকে এত উপলব্ধি করতে পারি না। তো একদিন পড়তে পারছি, যখন দেখলাম আসাদুজ্জামান কামালকে একজন পুলিশ অফিসার বলছে, স্যার
মারি একটা, পরে একটা, বাগিটি তো যায় না। দিস ইজ দ্য নিউ জেনারেশন। আমার মনে আছে প্রেস ক্লাবের সামনে যখন আমাদেরকে গুলি করছে, আমাদেরকে যখন টিয়ার সেল মেরেছে, যখন সাউন্ড গ্রেনেড মেরেছে, আমরা একটুও নড়ি নাই। যখনই গুলি বর্ষণ শুরু করেছে, সাথে সাথে আমার মনে আছে আমরা আমাদের কর্মীদেরকে সরাই নিয়েছি, সবাই সরে যাচ্ছে, ফায়ার করতেছে। কারণ ওই ফায়ারের গুলির শব্দ আমরা বুঝি। ওই যে ওল্ড জেনারেশন, আমাদের অভ্যাস হয়ে গেছে, গুলি খেতে খেতে বুঝে ফেলছি কোনটা গুলির শব্দ, কোনটা টিয়ার সেলের শব্দ। কিন্তু এই নতুন জেনারেশন এরা জানে না কোনটা গুলির শব্দ। তোমরা নিশ্চয়ই জানো, গুলি যখন হয় আওয়াজ হয় দূরে, কিন্তু লাগে হচ্ছে এখানে এসে। সুতরাং নতুন জেনারেশন বুঝে না যে গুলি তো হচ্ছে ওখানে, সে মনে করে ওখানে গন্ডগোল হচ্ছে, রক্তটা তো ঝরতেছে এখানে। আমরা সেটা জানি বলে এই জন্য আমরা পালায়ে যাই। কিন্তু ওই জন্য ওই যে একটা মরে তো একটা পড়ে, আরেকটা যায় না। এই নতুন জেনারেশন হাসিনার পতন ঘটিয়েছে এবং এই ফেসিবাদের পরাজয় করেছে। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।